মুখ্যমন্ত্রী তো আর ম্যাজিশিয়ান নন। আর পশ্চিমবাংলায় শাসক দল যত জোচ্চোর ক্রিমিনালরা মনে করে এই দলটা তাদের দল। কেউ কোটি কামাবে, কেউ 10 টাকা কামাবে, এটা হয় নাকি? এদিকে আগেকার বামপন্থের উপর দায় চাপিয়ে কোনো লাভ নেই। মালদা রয়েছে, মালদাতে একেবারে 12 দিনের মাথায় আবার খুন, তাও আবার তৃণমূলের নেতা। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, মুখ্যমন্ত্রী বললেই, মুখ্যমন্ত্রী তো আর ম্যাজিশিয়ান নন। মুখ্যমন্ত্রী বললেই সব একেবারে তুড়ি মেরে সব চেঞ্জ হয়ে যাবে, এগুলো হয় না কখনো। পরিস্থিতি বদলাতে হবে, সমাজকে বদলাতে হবে, রাজনীতিকে বদলাতে হবে। এই সব না করে মাঝে মাঝে একটু বলচাল দিলে কি সমাজের বদল হয়? কোনোদিন হবে না। বলে এখানে হয়নি। মেন যে সমস্যাটা সেটা হচ্ছে গোটা দলটা পচে গেছে, সিস্টেমটা পচে গেছে। তো একটা দলে সবাই লেগে পড়েছে যে কে কত পারবে কামাবে, এবং সেটা করতে গিয়ে টপ টু বটম প্রত্যেকে এই কাজে লেগে থাকার ফলে কে সিস্টেম বদলাবে, কে কি করবে, প্রত্যেকে ঝেঁটিয়ে যত পারছে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। আর যেখানেই ভাগের গোলমাল সেখানে খুনোখুনি হয়। মালদাতে যা যা ঘটেছে পরপর 12 দিনের মাথায় দুবার ঘটলো, দ্বিতীয়টি যা ঘটেছে ওটা দেখলে মানে বাচ্চা ছেলে কেন, 14, 15 বা 17, 18 বছরের ছেলেও আঁতকে উঠবে যেভাবে পাথর দিয়ে মানুষের থেতলে মারা হচ্ছে। এ কি হচ্ছে কি? আমি তো সেদিন একটা চ্যানেলে বললাম যে এবার দেখানোর আগে ওই সিনেমাতে বলে না প্রাপ্তবয়স্কদের জন্যে, বড়দের সিনেমাতে, ঠিক সেই রকম এবার এই খবরগুলো দেখাতে গেলে বলে দিতে হবে যে খুব সাবধান, এর মধ্যে ভায়োলেন্ট কিছু রয়েছে, অনেক জায়গায় দিয়ে দেবেন। কারণ মানুষ আতঙ্কিত হবে। গোটা এই দলটা গোটা সমাজটাকে আতঙ্কিত করছে, আতঙ্ক তৈরি হচ্ছে। গোটাটাই ভাগের গোলমাল। এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা এই দলটার নেই, তার শীর্ষ নেতৃত্বে নেই। এরা যতদিন ক্ষমতায় থাকে ঠিক এই জিনিস ঘটবে, দিনের পর দিন খারাপ হবে। কিন্তু এখানেই তো প্রশ্ন উঠছে, যেখানে একটি ঘটনা ঘটে যাওয়ার পর সেখানকার প্রশাসনকে মুখ্যমন্ত্রী যেভাবে কড়া বার্তা দিলেন, তারপরে তো সবাই একটু কড়া থাকবে, তারপরেও ঘটছে। এই বার্তাটার মানে কি? এই বার্তার মানেটা কি? মুখ্যমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মন্ত্রী একদম, স্বরাষ্ট্র মানেই পুলিশ, পুলিশ মন্ত্রী। তা মুখ্যমন্ত্রী সেখানে সভাতে পরিষ্কার বললেন, সেই দিনের ঘটনার জন্য একদম এসপির দিকে আঙুল তুলে বললেন, আমি যদি ভুল না বলে থাকি, একদম এসপি দায়ী। তো এসপি কে সরানো হয়নি কেন? এসপি কে সরাবে কে? যে কোনো সেন্সিবল লোক যারা প্রশাসন বোঝে তারা বলবে যে এসপি কে এক্ষুনি মানে এত কথা বলার দরকার নেই। তো এই ঘটনাতে যদি প্রমাণ পাওয়া যায় এসপি ব্যর্থ, তাহলে এসপি কে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে বা কম্পালসারি ওয়েটিং এ পাঠাতে হবে। এটাই তো প্রশাসনিক নিয়ম। তা সবার সামনে একটু বকে দিলাম, হয়ে গেল। সবার সামনে রাজীব কুমারকে রেখে একটু বলে দিলাম, এটা হয়ে গেল। এভাবেই তো প্রশাসন চলছে পশ্চিমবাংলায়। তো এই যদি প্রশাসন চলে, এই হবে, আর কি হবে? মালদার মতো জায়গা যেখানে একজন সাধারণ মানুষ, একদম তৃণমূলের মানে পদে থাকা একজন ব্যক্তি, তার খুন হয়ে যাচ্ছে। দুষ্কৃতীদের মানে রাজ্য হচ্ছে, স্বর্গরাজ্য। এটা দুষ্কৃতীদের যারা একদম নিয়ন্ত্রিত রাজ্য, গোটা সমাজটা দুষ্কৃতীরা চালাচ্ছে। গোটা সমাজের সর্বত্র দুষ্কৃতীরা চালাচ্ছে, কারণ এই সমস্ত দুষ্কৃতকারী ক্রিমিনালরা বুঝে গেছে এই দলটা আমার দল। লোকে, সাধারণ মানুষ অনেক সময় মনে করে এই দলটা আমার দল। যেরকম ধরা যাক বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি যেখানে রয়েছে সেখানে মানুষ পার্টিসিপেট করে, মানুষ ভাবে যে এটা আমার দল। তুমি গুজরাট চলে যাও, তুমি মহারাষ্ট্র চলে যাও, সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করে ভারতীয় জনতা পার্টি আমাদের দল। আমরাও মনে করি ভারতীয় জনতা পার্টি, এখানে যারা বিজেপি করি আমরা মনে করি বিজেপিটা আমাদের দল। আর পশ্চিমবাংলায় শাসক দল যত জোচ্চোর ক্রিমিনালরা মনে করে এই দলটা তাদের দল। ফলে যা আবার তাই হয়েছে, তারা সুবিধা পাচ্ছে, তাদের অ্যারেস্ট করা, তাদের নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নেই। ফলে এই ঘটনাই ঘটবে। আবার আমি বলছি, আরো বাড়বে। সকলের জীবন সম্পত্তি বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মালদহের যিনি বিধায়ক আব্দুল গনি, তিনি তো বলছেন, একেবারে বলছেন বিরোধী নয়, দলের লোকেরাই খুন করেছে। সকলেই জানে তো। একদিন ওইসব গাঁজাখুরি ব্যাপার স্যাপার দিত, যেরকম নদীয়াতে ওদের একজন এমএলএ মারা গেল, বিজেপির কয়েকজন লোকের নামে মামলা ঠুকে দিয়েছিল, জগন্নাথ সরকারের নামে, কিচ্ছু দাঁড়ায়নি, মিথ্যা কথা সব করেছিল। ঠিক যেরকম মালদাতে যা ঘটেছে, এখন আর বলতে পারছে না, এখন আর বলে উঠতে পারছে না যে বিজেপি, সিপিএম, কংগ্রেস দায়ী। এখন ওদের মধ্যে গোলমালটা এত ওপেনলি চলে আসছে, সবাই জানে। তার জন্য ওরা আর সেই হাস্যকর ব্যাপারটা নিচ্ছে না। ওরা পরিষ্কার বলছে এটা স্ট্র্যাটেজিক্যালি করছে, কারণ ওরা জানে যে সিপিএম তৃণমূলের দিকে আঙুল দিলে তো এটা পাবে না। এরা তো ওপেনলি দাপটে পরিষ্কার বলছে জায়গাটা আমি দখল করব, তাদের ভাবনা তাই। সেখানে বিজেপি কংগ্রেসকে বললে তার অপোনেন্ট পার্টি তো আরো বেশি আনন্দ পাবে। ওর তো লক্ষ্য অপোনেন্ট পার্টিটাকে সরানো, তার দলের মধ্যে অপোনেন্ট পার্টি যে বেশি কামাচ্ছে, এর কামাই হচ্ছে না।
মানে বিধায়ক তো বলেছেন, এখন উনি বিচারপতি ছিলেন, ন্যাচারালি তার তো একটা রয়েছে এখনো পর্যন্ত, ভাবনা চিন্তা একটা ভাবনার জায়গা রয়েছে। উনি একেবারে এত মিথ্যে কথা বলতে পারেন? উনি পরিষ্কার বলেছেন কেউ কোটি কামাবে, কেউ 10 টাকা কামাবে, এটা হয় নাকি? একদম খাঁটি কথা বলে দিয়েছেন, তো একদম সত্যি কথাটা কঙ্কালটা বার করে দিয়েছেন। কেউ কোটি কামাচ্ছে, কেউ পাচ্ছে না, যে পাচ্ছে না সে ঝাঁপিয়ে পড়ছে আমার মাল ছাড়, আমাকে পয়সা দে। ফলে এই ঘটনাই ঘটছে, এই খুনোখুনি চলতেই থাকবে। বাড়ির লোক বললো কোথায় কারা কারা করেছে, এত কিছু দুদিন কোথাও তো পুলিশ দেখলাম ধরেছে কি এত? আচ্ছা, বাড়ির লোক বললো তাই পুলিশ ধরবে, এই কথাটা এমন হওয়া উচিত নয়। না, যেখানে ভিডিও ফুটেজ রয়েছে সবকিছু। আমি আবার বলছি, ভিডিও ফুটেজ দেখে, পারিপার্শ্বিক অবস্থা দেখে, পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স নেটওয়ার্ক দেখে মানে আসামিকে গ্রেপ্তার করাটা হচ্ছে পুলিশের কাজ। বাড়ির লোক অনেক সময় আবেগপ্রবণ হয়, হতেই পারে। বাড়ির কেউ মারা গেলে আবেগ হবে না তো কি হবে? মানুষের দুঃখ হতে পারে, তারা অনেক সময় কথা বলতে পারে, সেগুলোকে কগনাইজেন্সে নিতে হবে, নিয়ে তারপর সঠিক তদন্ত করে খুঁজে বার করতে হবে কে করেছে, তারপর ধরে এনে জেলে পুরে দাও, কলারটা ধরে এনে। এখানে পরিষ্কার তো কথা যে এখনো পর্যন্ত ধরা যায়নি, তার মানে পুলিশ হয় ধরছে না বা অপদার্থ, যে কোনো একটা ধরে নিতে হবে। আইদার সে একদম অপদার্থ ধরতে পারছে না, নইলে ধরছে না, নিশ্চয়ই কোথাও থেকে চাপ আছে যে একদম ধরবে না। ফলে এই ঘটনা ঘটছে কারণ পুলিশ প্রশাসনের মেরুদণ্ড একদম ভেঙে গেছে, ফলে এই ঘটনাই ঘটছে। এই পুলিশ প্রশাসন নিয়ে আপনি প্রশ্ন তুললেন, আমরা দেখলাম গতকাল একেবারে আসামি পুলিশকে গুলি করে বেরিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাচ্ছে। ওই আমার কাছে তার ইয়েটা রয়েছে, আজকের যে কাগজে লেখাটা রয়েছে সেটা আমি যা দেখাচ্ছি তোমাকে। মানে তুমি ভেবে দেখো, সেটা হচ্ছে আদালত থেকে জেলে ফেরার পথে বাসটা থেমেছিল বিকেল 5টায়, ওই গোয়ালপোখর থানার কাছে, কি ইকরচালা কালীবাড়ির কাছেই, 31 নম্বর জাতীয় সড়কের পাশেই। গাড়ি থামতেই ভয়ঙ্কর এক অপরাধী, তার নাম সাজ্জাদ আলম, এই সাজ্জাদ আলমের বিরুদ্ধে খুনের মামলা ছিল। সে কিছুদিন আগে একজনকে খুন করেছিল। সেই ভদ্রলোক যাকে খুন করেছিল তার নাম কিছু একটা নাম হবে, সে একজন ব্যবসায়ী, বোধহয় চিকেনের ব্যবসা করত, তাকে মেরে দিয়েছিল। সেই সাজ্জাদকে, সে জেলে ছিল, জেল থেকে বেরিয়ে মানে কি করেছে, আমার এখানে একটা প্রশ্ন আছে, এই সাজ্জাদের কাছে বন্দুক গেল কি করে, রিভলভার গেল কি করে? একটা লোক যেরকম গুলি চালিয়েছে, ওই দেশি কাট্টা যাকে হিন্দিতে বলে, ওই দেশি বন্দুকে হয় না, এটা সফিস্টিকেটেড ওয়েপন ছাড়া এত দ্রুত দুজন পুলিশ কর্মীকে গুলি করে বেরিয়ে যেতে পারে। তার মানে তার কম্বলের ভেতরে নাকি ছিল, কম্বলের মধ্যে যখন পুলিশ ঢোকালো তখন কেউ জানতে পারলো না, কম্বলের মধ্যে সেই লোকটা রিভলভার নিয়ে নিল, সে পুলিশকে গুলি করে দিল, এবং পুলিশের অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়ে আছে। এর মানেটা কি? পুলিশ জানে না এই লোকটি যে জেলে ছিল সে কতটা ভয়ঙ্কর লোক, একদিন জেলে ছিল মার্ডার কেসে, সেই লোকটা পালিয়ে গেলে আজকে তার টিকি ছুঁতে পারবে পুলিশ? কারণ ওই পাশেই তো কিন্তু বাংলাদেশ বর্ডার, তার প্রথম অ্যাটেম্প্ট হবে বাংলাদেশে পালানোর। আমি জানি না বাংলাদেশ বর্ডার সিল করেছে কিনা, বিহার বর্ডার সিল করেছে কিনা, বলছে তো সিল করেছে, কিন্তু পুলিশের যা কাণ্ড কারখানা দেখছি তাতে ভরসা করার কোনো জায়গা নেই। এগুলো তো আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে ওই লোকটা একটা ভয়ঙ্কর অপরাধী, সে পালাতে পারে, তার কাছে অস্ত্র আসতে পারে, কি করে অস্ত্র এলো, কি করে পালালো, পুলিশকে গুলি চালালো। এতে প্রশাসনিক ব্যর্থতা নয়? এই রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী কি করছে? তারা কিছুই করছে না। প্রশাসনটা ছেড়ে দিয়েছে, আইন শৃঙ্খলা নেই, কারণ সবকিছু হাতের বাইরে চলে গেছে। একটা সময় এমন হয়, বিহারে যখন লালুর আমলে হয়েছিল, সবকিছু হাতের বাইরে চলে গেছিল, তারা কন্ট্রোল করার চেষ্টাও করতো না। এখানেও তাই ঘটেছে, হাতের বাইরে চলে গেছে বা ইচ্ছে করে হাতের বাইরে নিয়ে যেতে দেওয়া হয়েছে। নিজেদের অপদার্থতা একেবারে চরম এবং চূড়ান্ত ভাবে বাইরে চলে আসছে। গোটা বাংলার মানুষের জন্য ভয়ঙ্কর, গোটা বাংলার মানুষের জন্য। যেখানে দেখা যাচ্ছে মালদাতে খুন হচ্ছে, প্রকাশ্যে পাথর দিয়ে মাথা থেতলে থেতলে মারছে, যেখানে বিচারাধীন বন্দি একটা ভয়ঙ্কর অপরাধী, তার কাছে রিভলভার চলে যাচ্ছে, সে পুলিশকে গুলি চালিয়ে পালাচ্ছে। কারণ ইউজুয়ালি যারা অপরাধী তারা পুলিশের উপর গুলি চায় না, তারা জানে পুলিশ ধরতে পারলে জীবন অবস্থা কাহিল করে ছেড়ে দেবে। তারপরেও সেই লোকটা যদি পুলিশকে গুলি চালায়, ধরে নিতে হবে সে কতটা বেপেরোয়া, কতটা ড্রেডেড। সেই লোকটি পালালো, তার মানে এই সমাজের কতটা মানুষের জীবন এবং জীবিকার উপর তার একটা প্রভাব পড়বে। এক ভয়াবহ অবস্থার মধ্যে আমরা রয়েছি। অন্যদিকে দেখতে পাচ্ছি যে স্যালাইন কাণ্ডে একটা নতুন আমরা জানতে পাচ্ছি যে রেখা সাউ বলে একজন প্রসূতি 5 জনকে স্যালাইন দেওয়া হয়েছিল, যারা অসুস্থ হয়ে গেছিলেন। 5 জনের মধ্যে একজন যিনি মেদিনীপুরেই ছিলেন, তার পুত্র সন্তান আজকে মারা গেছে নবজাতক। খুবই দুর্ভাগ্যজনক। তার কারণ এই 5 জন প্রসূতি, তারা
খুবই খারাপ অবস্থায় ভর্তি হয়েছিল, একজন মারা গেল, মানে তারা খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল তাদের স্যালাইন দেওয়ার পরে। ভর্তি যখন ছিল তখন তো ঠিকই ছিল, প্রসব হওয়ার জন্যই ভর্তি হয়েছিল, তারপর স্যালাইন দেওয়া হলো, প্রবল অসুস্থ, একজন মারা গেল, বাকিরা গুরুতর অসুস্থ, 3জনকে কলকাতা নিয়ে আসা হয়েছে, একজন তার শিশুটি মারা গেল। কেন মারা গেল আমরা সত্যি জানি না, কিন্তু এটা তো সত্যি যে আমরা যারা একটু বয়স হয়েছে, ছেলেপুলে বাবা মা হয়েছে, আমরা জানি যে সন্তানের মানে জন্মের পর সন্তানের প্রথম যেটা দরকার মায়ের কাছ থেকে খাওয়া হয় বা মা তাকে করে, সেইটা পায়নি, এটা একটা কারণ হতে পারে, অথবা অন্য কোনো কারণ হতে পারে। এখন কেন ঘটেছে আমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আরেকটা হাড়জিৎ জিরে চেহারা সবার সামনে বেরিয়ে এলো যে 5জন সুস্থ মহিলা ভর্তি হলো প্রসবের জন্য, কারণ এখানে কেন্দ্রীয় সরকার বারবার নির্দেশ দিচ্ছে সমস্ত চিকিৎসা এবং প্রসব ডেলিভারি যেন হসপিটালে হয়, বাড়িতে যেন না হয়, এবং সেইটা অনেকটাই অন্যান্য রাজ্যে অর্জন করা গেছে। পশ্চিমবাংলাতেও মানে মুর্শিদাবাদ মালদা এই দুটো জেলা বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম জায়গাতেই এটা অর্জন করা গেছে। আবার যদি হসপিটাল সম্পর্কে আতঙ্ক তৈরি হয়, আবার তো মানুষ ভয় পেতে শুরু করবে। ফলে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প যে সমস্ত প্রসূতি মায়ের প্রসব হবে তাদের এই হসপিটালে, সেই পরিকল্পনাই তো মাঠে মারা যাবে মানুষ যদি ভয় পেয়ে যায়। অর্থাৎ অপদার্থতার একটা সীমা থাকা উচিত, এরা বোঝে না এদের অপদার্থতার জন্য সিস্টেমটা কত খারাপ হয়ে যাচ্ছে। শুধু খারাপ হচ্ছে না, একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, কোন দিকে যাবে আমরা এখনো জানি না, কিন্তু ক্রমশ নিচে নামছে। এখানে প্রশ্ন উঠছে যে স্বাস্থ্য সচিবের মানে স্বাস্থ্য সচিব থাকাকালীন আরজি করের মতো ঘটনা ঘটলো, তারপর আমরা দেখছি প্রসূতির মৃত্যুর মতো এত বড় একটা ঘটনা ঘটলো, তারপর তাকে অপসারণ করানো হচ্ছে না কেন? আচ্ছা, সচিবকে না হয় অপসারণ করা হলো, কি হবে জানি না, কারণ মালদায় এই ঘটনা ঘটার পর এসপিকে প্রকাশ্যে সমালোচনা করা হয়, সরানো হয় না, সুতরাং এখানেও এসপিকে কি করা হয় আমি জানি না। কিন্তু এসপি এবং ডিপার্টমেন্টের মন্ত্রী উভয়েরই কি ব্যর্থতা এখানে প্রকট হয়ে উঠছে না? সচিব এবং মন্ত্রী উভয়ের, স্বাস্থ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে, তার নেতৃত্বে এই ঘটনা ঘটে যাচ্ছে, তিনি নেতৃত্ব দিতে পারছে না, অর্থাৎ তিনি তার যে যোগ্যতা সেটা প্রমাণ করতে পারছেন না। এক, দ্বিতীয়, স্বাস্থ্য সচিব তিনি নেতৃত্ব দিতে পারছেন না, তার যেটা প্রশাসনিক ক্ষেত্রে করা উচিত তিনি পারছেন না, ফলে তাদের তো সরানো উচিত। কে সরাবে ওদের? সরানো হচ্ছে না কারণ গোটা সরকারটাই চালাচ্ছে এই সমস্ত ব্যুরোক্র্যাটরা। এখানে রাজনৈতিক নেতৃত্বের সংকট আছে, কেউ কাউকে বিশ্বাস করে না, ওই মোগল আমলের রাজদরবারের মতো সবাই ভাবে এ বোধহয় ছুরি নিয়ে তেড়ে আসছে। ফলে চলছে, 2-1জন চালান, মুখ্যমন্ত্রী বা তার ঘনিষ্ঠ কয়েকজন, তাকে হেল্প করে এই সমস্ত সচিবরা, পুলিশ, তাই পুলিশকে সমালোচনা করা হবে, সরানো হবে না। স্বাস্থ্য সচিবকে হয়তো সামনে একটু মৃদু সমালোচনা হবে, সরানো হবে না, গোটা সরকারটাই তারা চালাচ্ছে। সরকার যদি এরকম ব্যুরোক্র্যাটরা চালায়, যদি রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়, পশ্চিমবাংলায় যা ঘটার সেটাই ঘটবে। বিহারে তাই ঘটছিল, পশ্চিমবাংলায় তাই ঘটছে। মানে যেখানে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওরা তো দায় স্বীকার করে অপসারণ করতে হবে। কে প্রসারণ করবে কাকে? বরং এরা তো আরো বেশি ফোলায়, গলার জোর ফুলিয়ে বলে যা করেছি বেশ করেছি, মানুষ আমাদের ভোট দিচ্ছে। সুতরাং ওই একটা যুক্তি আছে, মানুষ আমাদের ভোট দিচ্ছে তাই যা খুশি তাই করে যাবো। অন্যদিকে দেখতে পাচ্ছি বহুতল ভেঙে গেল একেবারে, আমরা দেখছি বাঘা যতীনে দিনে দুপুরে বহুতল ভেঙে পড়ছে। আগে দেখছিলাম গার্ডেন রিচে, তারপর বাঘা যতীনে। কি দেখছেন বিষয়টা? না, এই বহুতল গুলো কবে তৈরি হয়েছিল শোনা যাচ্ছে বাম আমলে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, বাম আমলে যে অন্যায় হয়নি তা তো না, বাম আমলে যথেষ্ট অন্যায় হয়েছে। ভবানীপুরে প্রদীপ কুণ্ডালিয়ার বাড়ি ভেঙে গিয়েছিল বাম আমলে, এবং বোঝা গিয়েছিল তার ভিতে গোলমাল ছিল। বাম আমলে শিবালিক অ্যাপার্টমেন্ট ভেঙেছিল দক্ষিণ কলকাতা, অনেকগুলো মানুষ মারা গিয়েছিল। বাম আমলে এই ঘটনা ঘটেছিল, এবং বিল্ডিংটা একটা নাকি জলাজমি বুঝিয়ে হয়েছিল, 3 তলা একটা বাড়ি, তার উপর 4 তলা চাপিয়ে দেওয়া হয়েছে, যা হবার তাই হয়েছে। জলাজমি, সেখানে মাটির ব্যালেন্সে গোলমাল ছিল, ঠিক মতো নিচে ভিত দেয়নি, বাড়ি হেলে গেছে। আমার কথা হচ্ছে যে এই সরকার কি করছিল, এই পুরসভা কি করছিল, পুরসভায় এসে পশ্চিমবাংলা এই কলকাতা শহরে বাড়ি দেখেছে কত? আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, কলকাতা শহরে যে নতুন বাড়ি হচ্ছে, যদি বাড়িগুলো ঠিকঠাক দেখা হয়, অনেক বাড়িতে, সব বাড়ি নিশ্চয়ই নয় কিন্তু অনেক বাড়িতে, যা ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছুতেই বেআইনি কাণ্ড কারখানা হবে। শুধু কলকাতা পুরসভা নয়, বিভিন্ন পুরসভায় ঘুরলে একই চিত্র, কারণ সেখানেও ওই যখনই এই অন্যায় কাজগুলো হবে একটা তোড়া চলে যাবে সুনির্দিষ্ট লোকের কাছে। তো তোড়ার কারবার, পয়সার কারবার, প্যাকেট চলে যায়, ব্যাস যা খুশি তাই হয়। এই যে মানুষগুলো যারা জায়গা জমি কিনেছিল, ফ্ল্যাট কিনেছিল, কি হবে ওদের এখন? তারা তো জীবনের শেষ কপরদক দিয়ে কিনেছিল, রাতারাতি রাস্তায় নেমে এলো, কি হবে ওদের? গোটা দায়টাই সরকারের,
গোটা আগেকার বামপন্থের উপর দায় চাপিয়ে কোনো লাভ নেই, কারণ তারা অপরাধ করেছিল, তারা খারাপ করেছিল বলে তারা তো শূন্য হয়ে গেছে। তাদের দিকে তাকানো দরকারটা কি? নিজেরা করতে হবে তো। নিজেরাও সেই একই শুধু অন্যায় করছে না, ওই ছেঁড়া জুতোয় পা গলিয়েছে। ফলে যা হবার তাই ঘটছে। তাদেরও যা হাল হয়েছে এদেরও তাই হল হবে। তারাও শূন্য হয়েছে, এরা শূন্য নয়, মাইনাস হবে।